আমার অনেক নায়ক চলচ্চিত্রে। প্রথম নায়ক হচ্ছে গিয়ে আমার প্রবীর মিত্র। এরপর আল হেলাল ছবিতে জসিম ছিলেন, সোহেল রানা ছিল এবং আমাদের সুদর্শন নায়ক, শক্তিমান নায়ক আলমগীর সাহেব। আলমগীর সাহেবের মতো নায়ক বোধ হয় আমাদের দেশে ওই প্রথম থেকে অদ্যাবধি আসতে পারবে না। কাঞ্চন, গান গাও না আমার ছবিতে দেই। না না, মাথা খারাপ। মান্নার হাতে একটা মোড়ানো পত্রিকা আয়সা কইতেছে, উস্তাদ আপনি বলছিলেন না ন্যাশনাল পায়ে যাবো, এই দেখেন পায়ে গেছি। 3 দিন পর সে মারা গেল। আসসালামু আলাইকুম। আমি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু। আমি চলচ্চিত্র নিয়েই থাকি। আপনাদের কাছে কিছু চলচ্চিত্রের কথা বলবো, গল্পের মতো। আমার অনেক নায়ক চলচ্চিত্রে। প্রথম নায়ক হচ্ছে গিয়ে আমার প্রবীর মিত্র। আমি একটি ছবি আরম্ভ করেছিলাম, ছবিটির নাম লিডার। যে কোনো কারণে হোক সেই ছবিটি আমার শেষ হয়নি। প্রবীর মিত্রের সঙ্গে শাবানা ম্যাডাম ছিলেন। তো প্রবীর মিত্রকে আমি এই চলচ্চিত্রে প্রথম এসে নায়ক হিসাবে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম যে অতি ভদ্র এবং উনি খুব সুন্দর অভিনয় করে যা আমরা বলতে চাই, যেভাবে বলাতে চাই ঠিক সেভাবেই উনি ডায়লগগুলো ডেলিভারি দিতেন। নিজস্বতা রাখতেনই না, পরিচালক যা বলে তাই করতেন। তাই উনি আমার কাছে খুব একজন সুঅভিনেতা। প্রবীরদার পর আমার ছবিতে এসছে ওমর শরীফ ছবিতে ওয়াসিম আর জসিম। তো ওয়াসিম তো ওই একজন বডি বিল্ডার, ওনাকে নিয়ে ওই অ্যাকশন ধর্মী চলচ্চিত্রগুলো বেশি নির্মাণ হয়েছে এবং ওইগুলোতেই ওনার মানে পপুলারিটি ছিল। তো আমি সেই ভাবেই আমি ওমর শরীফ নিয়েছি, একটি কস্টিউম ছবি, ঐতিহাসিক ধরনের গল্প। সেখানে জসিমকে আমি নিয়েছিলাম। এই ছবির আগে জসিম বাংলাদেশের অন্যতম খলনায়ক ছিলেন। তো খলনায়ক হিসেবে দর্শকরা তাকে A to Z সবাই চিনত, যারা চলচ্চিত্রের দর্শক। তো আমি ভাবলাম দর্শকরা তো তাকে চেনে, জসিম। দর্শকরা জানে যে ওই নায়ককে দেখলেই ঘুষি মারে, লাথি মারে, ফেলে দেয়, এগুলি করে। দর্শকদের ইমেজটা ওর কাছে এরকম। তখন আমি ভাবলাম যে দর্শকরা তো ওকে এরকম ইমেজে দেখে, ওকে যদি আমি হিরো বানাই এবং এরকমভাবে মারপিট টারপিট করে তো দর্শক বোধহয় লুফে নেবে তাকে। তো আমার এই চিন্তাধারাটা ঠিকই ছিল। তো প্রথম ছবিতে জসিম প্রচুর নাম করেছিল, যে জন্যে তার মৃত্যুর আগ পর্যন্ত নায়ক হিসেবে টিকে গিয়েছিল। যদিও তাকে দেখতে নায়কের মতো ঠিক মনে হতো না, একটু মোটা, একটু পেট উঁচা, ব্যাকের দিকেও খুব একটা সৌন্দর্য ছিল না ফিগারের। তারপর চুল ছিল ওরকম চুল ছিল না, নায়ক সুলভ চুল ছিল না। আমরা তাকে নায়কের মতো সাজিয়ে নিয়ে তাকে নিয়ে কাজ করতাম। তবে অভিনয় খুব পারদর্শী ছিল এবং খুব ভালো অভিনয় করতে জানতো। ভালো, আমার চান্স দিলে কোনো লাভ হতো না। অভিনয়টা যদি না জানতো তাহলে ওই প্রথম ছবিতেই শেষ হয়ে যেত। সে অভিনয় খুব ভালো জানে এবং ওটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, এই আর কি। এটা গেল জসিম। আর ওয়াসিম সাহেবের কথা তো বললামই, উনি একজন খুব বডি বিল্ডার। উনি বডি বিল্ডার একজন মানুষ। উনি অ্যাকশন ছবি হলে মানুষ খুব পছন্দ করতেন। উনি ঘুষি দিলে পাবলিক মনে করতে ওয়াল ভেঙে পড়ে যাবে বোধ হয়, এরকম একটা ফিগার ছিল। তো এরপর আমি নিলাম সোহেল রানাকে আল হেলাল ছবিতে। সেই আল হেলাল ছবিতে জসিম ছিলেন, সোহেল রানা ছিল এবং নায়ক আমাদের সুদর্শন নায়ক, শক্তিমান নায়ক আলমগীর সাহেব। ওনার কথা ওই বলার আগে একটা কথা বলতে হয়, আলমগীর সাহেবের মতো নায়ক বোধ হয় আমাদের দেশে ওই প্রথম থেকে অদ্যাবধি আসতে পারবে না। এই জন্য বললাম, উনি আমাদের দেশে 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। পৃথিবীর কোনো দেশে, আমি অনেক দেশের খবরাখবর রাখি চলচ্চিত্রের, আমার মনে হয় আমার থেকে বেশি খবর অনেকে রাখে না। তো 9 বার একটি দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেউ পায়নি। ভারতে দিলীপ কুমারও পায় নাই 9 বার। তারপর উত্তম কুমারও পশ্চিমবাংলায় পায় নাই। আমাদের দেশে রাজ্জাক ভাইও 9 বার পায় নাই। রাজ্জাক ভাই, আমি পুরস্কারের কথাটা বলছি, অভিনয়ের ইয়েটা বলছি না। অভিনয়ের দিক দিয়েও আলমগীর সাহেব যদি শ্রেষ্ঠ খুব ভালো না হতো উনি 9 বার পেতেন না।
তো ওনাকে আমার খুব পছন্দ। আমি ওনাকে নিয়ে প্রায় 25-30টি ছবি আমি নির্মাণ করেছি। কোনো দিন উনি আমাদেরকে শিডিউল সংক্রান্ত ব্যাপারে আমাকে ভোগায় নেই। উনি খুব অত্যন্ত কোঅপারেটিভ ছিল এবং ওনার সঙ্গে ওনার শ্রেষ্ঠ জুটি ছিলেন শাবানা। আমি মনে করি অদ্যাবধি আমাদের দেশে যতগুলো জুটি এসেছে, শাবানা আলমগীরের মতো দর্শক চাহিদা জুটি বোধহয় আমরা আর পাইনি। এখানে আমাদের দেশে অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত পরিচালক এজে মিন্টু, তারপর শোভাত দত্ত, আমি, কামাল আহমেদ, তারপর এরকম বড় বড় যত ইবনে মিজান, যত বড় বড় পরিচালক ছিলেন সবাই আলমগীর সাহেবের সঙ্গে শাবানাকে নিয়ে কাজ করেছে। কারণ এদেরকে নিয়ে কাজ করলে অনেক লাভ। আমি একটি ছবি বানিয়েছিলাম জজ ব্যারিস্টার, সেই জজ ব্যারিস্টার ছবিতে শাবানা এবং আলমগীর ছিলেন। তো এই ছবিটা বাংলাদেশে ওই সবচেয়ে বেশি সুপারহিট করেছিল বেদের মেয়ে জ্যোৎস্না, একদম অদ্যাবধি বাংলাদেশের। তারপর ওই ছবিটি জজ ব্যারিস্টার শাবানা আলমগীর। এরকম শাবানা আলমগীর কিনা অনেক ছবি করেছি। ওরা দর্শকপ্রিয় নায়ক নায়িকা। মানে আলমগীর সাহেবকে দর্শকরা যতটুকু পছন্দ করে সেটা আমি এখানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর অভিনয় করে এবং এত পছন্দনীয়। এরপর আমার ছবিতে এলো সোহেল রানা। তো সোহেল রানা ইয়েতে ওই আল হেলাল ছবিতে। তো ওনার একটা জিনিস আছে, তো সেটা হচ্ছে গিয়া উনি আমাদের ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত যত নায়ক নায়িকা এসেছেন ওনার মতো এত সুন্দর শিডিউল মেনটেন আর কেউ শিডিউল মেনটেন ওনার শিডিউল কাউকে দেওয়ার শিডিউল কাউকে দেবে না, কোটি টাকা দিল। এবং ওনার আরেকটি কৃতিত্ব আছে যা আমাদের দেশে কোনো নায়ক নায়িকার নেই, সেটা হচ্ছে গিয়া আমাকে শিডিউল দিল আগামীকাল 9টা থেকে আসবে। ওনাকে শিডিউল আমরা দিলাম, উনি 9টা বাজার আধা ঘন্টা আগে চলে আসবে। 9টার আগে রেডি হয়ে বসে থাকবে, বলবে জন্টু 9টার তুমি বলেছিলে আমি রেডি হয়ে বসে, আমার শট নাও। শুধু একদিন না, আমি অনেক ছবি ওনাকে নিয়ে করেছি। যতদিন উনি চলচ্চিত্রে কাজ করেছে, শুধু আমার না সবার, উনি কোনো দিন সময়ের বাইরে লেট করে উনি এসেছেন ইতিহাস আমার নেই। কারণ সময়টার মূল্যটা অনেক। এটা হচ্ছে গিয়া যে আমরা একদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শুটিং করলে 50-60 হাজার টাকা খরচ আছে। ফ্লোর ভাড়া, ক্যামেরা ভাড়া, লাইট ভাড়া, লাইটম্যানদের খাওয়া, কনভেন্স। এখানে 30-35 জন লোক কাজ করে, ক্যামেরাম্যান, মেকআপম্যান, মেকআপের অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, পরিচালকের অ্যাসিস্ট্যান্ট মিলে 30-35 জন মিলে, সব মিলে 50-60 জনের খাওয়ারই প্রয়োজন। তো 50-60 হাজার টাকা প্রতিদিন খরচ একদিন। তো একদিনে যদি আর্টিস্ট লেট করে আসে, তাহলে একদিনেরটা যদি 2 দিন লেগে যায় ওদের লেটের জন্যে, তাহলে 50,000 টাকার জায়গায় খরচ হয়ে গেল 1 লাখ, যেটা 50,000 হবে। এরকমভাবে যদি 50 শিফট শুটিং একটা আর্টিস্ট দেয়, তা 50 শিফটের জায়গায় যদি 70 শিফট হয়ে যায়, তাহলে আমার বাজেট যদি থাকে 70 লক্ষ টাকা, তাহলে সেটা হয়ে যাবে 1-এর কাছাকাছি। সোহেল রানা সাহেব এটা উনি মাথায় রেখে কোনো দিনই ওনার জন্য যেন চলচ্চিত্রের মেকিংয়ে যেন কোনো ক্ষতি না হয়। আবার শিডিউল যদি দেরি করে আসে হয়, তখন করে যে দৃশ্যটা আমরা করব আধা ঘন্টা বা 1 ঘন্টায়, সেটা আমরা 15 মিনিটে শেষ করে দিই। তো এইখানে শেষ করলে কি হলো, জিনিসটা সৌন্দর্যের ক্ষতি হলো। যে সুন্দরভাবে আমি এক সময় নিয়ে করব, সেই সময়টা আমরা নিয়ে পেলে তাড়াহুড়া করব। একটা চিঠি লিখতে হবে, সুন্দর হ্যান্ডরাইটিং আস্তে আস্তে লিখলে যে সুন্দরটা হবে, মানে 20 মিনিটে লেগে যেটা হবে, আমি যদি 5 মিনিটে লিখি তাহলে হ্যান্ডরাইটিং সেই সৌন্দর্যটা আসবে না। চলচ্চিত্র মেকিংয়ের বেলাও এটা হয়। এই হলো সোহেল রানার কথাটা গেল। তারপর আমি শুটিং করেছি ইলিয়াস কাঞ্চন। তো ইলিয়াস কাঞ্চন একটা খুব মনের লোক। ওই শুটিংয়ে এসেই গান গেতে গেতে ঢুকে, মেকআপ নিতে নিতে গান গায়, গান গেতে গেতে ফ্লোরে ঢুকে এসে বলে, জন্টু ভাই আমি রেডি, আপনি শট নেন। তারপর আবার গুনগুনে গান গায়। গান ওর খুব প্রিয় এবং গলাটা খারাপ না, ভালো গায়। আমরা বলতামও, কাঞ্চন গান গাও না আমার ছবিতে দেই। না না, মাথা খারাপ, পাবলিক ইটাইব, ঠিক এইভাবে পাবলিক ইটাইব, আমি আমার জন্য গাই। গান কিন্তু আমিও গাইতে পারি। যত সিঙ্গার আছে আমাদের দেশে গান, এমন কোনো সিঙ্গার নেই যে আমি গান গাওয়াই নাই। আমি সব সিঙ্গারদেরকে আমি গান তুলে দিতাম। মিউজিক ডাইরেক্টর আমার ভাই, সেও তুলতাম গান, ওইখানে আমি ইন্টারেস্টেড থাকতাম। গায়িকাকে আমি গান তুলে দেবো, এইভাবে তুলে দিতাম। যাক, এটা হচ্ছে ইলিয়াস কাঞ্চন। ভালো অভিনয় করে, অনেকগুলো ছবিতে করেছে। রূপের রানী গানের রাজা একটি ছবি ছিল, ছবিটি অনেক ব্যবসা সফল ছবি হয়েছে। নতুন এবং ইলিয়াস কাঞ্চন সাহেবকে নিয়ে করেছে। ইলিয়াস কাঞ্চন সাহেবের পরে নায়ক মান্না
যখন ফিল্মে আসলো, ওই খুবই ছোট ক্যারেক্টার, টুকটাক ক্যারেক্টার করতো, মানে নায়ক হিসেবে মনে করে আসলো, গেল, খাইলো, দুটা কথা বললো, শেষ, এরকম। তো আমার কাছে এসে বসে থাকতো যে ওস্তাদ আমাকে ভালো ক্যারেক্টার দেন, দেবো। তারপর ওকে আমি সেকেন্ড লিড হিরোর ক্যারেক্টার দিতে রাখলাম, আর সেকেন্ড লিডে যে নায়িকা আছে তাদেরকে নিয়ে ওকে নিয়ে করতে থাকলাম। তবে আমি যখন শুটিং আরম্ভ করতে গেলাম যাই, তখন আমার স্টুডেন্ট বললো, কই এটার মধ্যে তো মান্না নাই। তাই ডাক্তার শুটিং দুদিন পরে করে মান্না ক্যারেক্টার ঢুকাই নেই। ওকে আমি 13টি বছর একা চলচ্চিত্রে রেখেছি, পরিচিত করে রেখেছি। এমন কোনো ক্যারেক্টার দেয়নি যে ক্যারেক্টারে সে সুনাম করতে পারে, ওরকম দিয়ে নেই। 13 বছর যাবৎ করে আমার ছবিগুলোতে দর্শক দেখতো, মানে আমার ম্যাক্সিমাম ছবি ব্যবসা সবল ছবি হতো আর কি। তো মানুষগুলি দেখে মান্না পরিচিত হয়ে গেছে, পরিচিত করে রেখেছিলাম। কিন্তু মান্না যখন একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, সেখানে একক নায়ক হিসেবে আমি তাকে ক্যারেক্টার দিইনি। সে নিজের চেষ্টা একক নায়ক হয়ে মানে একেবারে চূড়ান্তে চলে গেছে। একদিন এফডিসির 4 নম্বর ফ্লোরের সামনে চেয়ার পেতে বসে আছে, ভিতরে লাইট হচ্ছে। আমি কী করিস? কয় উস্তাদ বসে রয়েছি, লাইট হইতেছে ভিতরে, লাইট শেষ হইলে আমাকে ডাকবে, আমি শর্ট দেবো। শর্ট তো দিতেই আসো সারাদিন, এতটা বছর ন্যাশনাল পেছস? না উস্তাদ পাই নাই। আমি তাহলে একটা শিডিউল দে আমাকে, আমি চেষ্টা করি তুই যেন ন্যাশনাল পাস, এরকম একটা ক্যারেক্টার তৈরি করি। ঠিক, হ্যাঁ। পরের দিন আমার বাসায় গিয়ে হাজির। জন্টু ভাই বলছিলেন না ন্যাশনাল পাওয়ার মতো ক্যারেক্টার, এই যে শিডিউল। দেখলাম যে শিডিউল দিয়েছে একটি চলচ্চিত্র অনায়াসে করা যায়। তো আমি নিলাম, নিয়ে আমি একটা গল্প লিখলাম আমার প্রোডাকশনে। আমার পার্টনার আছে ভগ্নিপতি, উনি অফিস দেখাশোনা করে, বিলিংসটা উনি করেন, আর আমি চলচ্চিত্র নির্মাণ করি, গল্প লিখি। তো ওকে বললাম যে মান্নাকে নিয়ে একটা ছবি বানাই, তো সঙ্গে মৌসুমীকে নেব। এই মৌসুমীকে নিয়ে ছবিটা বানালাম, মোটামুটি ভালো হয়ে গেছে, খারাপ যায় না, একেবারে সুপার ডুপার হিট হয় নাই, তো ভালো গেছে। একদিন আমি এফডিসিতে হেঁটে যাচ্ছি, পিছন থেকে ডাক দিচ্ছে, ওস্তাদ ওস্তাদ, ঘুরে দেখে মান্না। আমি ওর উস্তাদ না, কিন্তু উস্তাদ করে আমাদের ফিল্মে দেখবেন ম্যাক্সিমাম লোক আমি উস্তাদ করে বললে আর কি। ফিরে তাকালাম, দেখলাম মান্নার হাতে একটা মোড়ানো পত্রিকা, আয়সা কইতেছে, উস্তাদ আপনি বলছিলেন না ন্যাশনাল পেয়ে যাবো, এই দেখেন পেয়ে গেছি, বীরসৈনিকে বেস্ট নায়ক আমি। আমার তারপর বলে যে 2 লক্ষ টাকা খরচ করে আমি আপনাকে সম্বর্ধনা দেবো। আমি আমাকে তুই দিবি কেন? আমার ছবিতে তুই বেশ, তোকে আমি সম্বর্ধনা দেবো। না ওস্তাদ এখানে বাওয়ার ঢুকায়েন না, আমি 2 লক্ষ টাকা খরচ করে আমি আপনার কেউ রিসেপশন দেবো। আচ্ছা 2 লক্ষ টাকা খরচ করবে, যা, তোর যখন কামড়াইতেছে টাকা কর। 3 দিন পর সে মারা গেল। আর সে 2 লক্ষ টাকা খরচ করে সম্বর্ধনা দিতে পারলো না, অ্যাওয়ার্ডটাও সে নিতে পারলো না। আমার মনে হয় ওর ওয়াইফ গিয়ে অ্যাওয়ার্ডটা নিচ্ছে। সেই দিন আমার দাওয়াত আছে এখানে, আমার ওইখানে আমি 2টা ক্ষেত্রে চিত্রনাট্য ইয়েতে পেয়েছিলাম অ্যাওয়ার্ড, তো আমি ওখানে যাই নাই। এই জন্য যাইনি যে মান্নাকে যখন ডাকবে আমার ভাল লাগবে না, কান্না পেয়ে যাবে, এই জন্য আমি যাই নাই।